শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী রূপা ফরহাদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙাগড়া নাট্যোৎসব। উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস 2, বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30। এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী অফ এ পোয়েটিক ভিশন অফ লাইফ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 12 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। একটা ট্রুথ মানে সত্য আমি এতদিন উপলব্ধি করছি। টাকা আমগো আশেপাশেই ঘুরে, যার দেহের চোখ আছে সে দেখতে পারে। তোর দেখার চোখ হয়েছে? একদিন আসিল না, কিন্তু এখন হয়েছে। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আমার লুঙ্গি গামছা আপনার এখানে কেন? আপনি কি করেন আমার লুঙ্গি গামছা দিয়ে? বুঝলাম না। এইয়া তো নিতে আসছিলাম একটু গোসল করার লেগে, খাইয়ে তো আর লাইতাম না। তা আপনি নিজের জিনিস রেখে মানুষের জিনিস ধরেন কেন মিয়া? আচ্ছা সলেমান, তোর নিজের কাছে তোর নিজের গামছার লুঙ্গি নেই, তাহলে মানুষেরটা কেন ধরতে চাস? আমাদের এখানে কেউ কারো জিনিস ব্যবহার করি না আমরা। এইয়া থাকবে না, আমার ব্যাগের মধ্যে হগলতে আছে ভাইয়া। তাহলে আবার আরেকজনের জিনিস ধরা দরকার কি? রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী রূপা ফরহাদ। 1971 সালের সেই স্মৃতিময় দিনগুলি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মার্চ মাস চলছে, সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি সহ আরো অন্যান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন এবং গান দিয়ে, সুর দিয়ে, কণ্ঠ দিয়েও যে যুদ্ধ করা সম্ভব এবং মানুষকে অনুপ্রাণিত করা সম্ভব সেটা আপনারা প্রমাণ করেছেন। সেই সময়ের দিনগুলো সম্পর্কে একটু জানতে চাইছি আপা। আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছানোটা ভীষণ একটা ব্যাপার ছিল। আমরা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 25শে মার্চই তো শুরু হলো। 25শে মার্চে যখন চারিদিকে গোলাগুলি, আমরা কিন্তু সেদিনও টেলিভিশনে গিয়েছিলাম, বিটিভিতে। আমরা তখন বিরুদ্ধাচরণ করছিলাম গানের মাধ্যমে। অগ্নিঝরা গানগুলো তখনও হতো, তো সেই গানগুলো গাইতে গিয়েছিলাম। সেদিন আমাদের সারা রাত রেকর্ডিং করার কথা ছিল। আমি একটু প্রথম থেকে শুরু করছি। অবশ্যই। তো রেকর্ড, কারণ ওটাও একটা ব্যাপার।
সেটা কম না যে আমরা ওই দিনও গান গাইতে গিয়েছিলাম 25শে মার্চ রাতে। তো সারা রাত রেকর্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছলাম ওখানে তখন দেখলাম সমস্ত টেলিভিশনটা, তখন বিটিভি ছিল না, তো পিটিভি, তো পুরো টেলিভিশন কেন্দ্রটা ঘিরে রেখেছে পাকিস্তানি সৈন্যদের দিয়ে। তো আমি আর আমার বোন, ছোট বোন মালা খুরম, দুজনে গিয়েছি গান গাইতে। যখন ভিতর দিকে প্রবেশ করছি আস্তে আস্তে, ঠিক সেই সময় আমাদেরও একটু মানে ধকধক করছিল বুক। সেই সময় একজন কি এসে বললেন যে তোমরা তাড়াতাড়ি বাসা ফিরে যাও, ভিতরে যেও না, কারণ আজকে খুব কিছু একটা হয়ে যেতে পারে। তো আমরা তাড়াতাড়ি আর কিছু না শুনে আমি আর মালা দুজনই আবার বাসার পথে রওনা হলো এবং চলে আসলাম। তো যাই হোক, রাতের বেলা যখন বাসায় এসেছি, বাসায় 11টার দিকে শুরু হয়ে গেল গোলাগুলি চারিদিকে। আমাদের বাসাটা ছিল রাজারবাগ রাইফেল ক্লাবের সামনে, রাজারবাগ রাইফেল ক্লাবের সামনে। তো সেখানে আমাদের ওই গুলির আওয়াজগুলো খুব বেশি, কারণ যুদ্ধ শুরু হয়েছে পুলিশদের সঙ্গে। সব গুলিগুলো আমাদের বাসা উপর দিয়েও কিন্তু এসে সামনে দিয়ে যাচ্ছে। তখন আব্বা আমাদেরকে খুব সাহস দিচ্ছিল, বলছে তোমরা ভয় পেও না। যাই হোক, আব্বা তো ছিলেন, যার জন্য আমরা সেই সাহসটা পেয়েছি এবং আমাদেরকে আমরা খুব ভয় পেয়েছিলাম। তো আব্বা বলেন যে না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এখন ভয় পেলে চলবে না। আমরা জানি যে আপনার বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খান, এবং তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টাও ছিলেন। তিনি সাহস করে আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাবার জন্য। হ্যাঁ, সেই তারপরে পরে আমরা ছিলাম বাসায় একদিন, যখন পুলিশ ওনারা কয়েকজন ওখান থেকে রক্তমাখা শরীরে ওখান থেকে আসলো পুলিশ ব্যারাক থেকে। তো এসে আব্বাকে বললেন যে আপনারা এখানে থাকাটা নিরাপদ নয়, আপনার চলে যাওয়াটাই ভালো। তখন আমরা কিন্তু তখন আমরা বাসা ছাড়লাম, ছেড়ে গ্রামের পথে গেলাম। এবং যাই হোক, অনেক ব্যাপার আছে। তো ওখানে আমরা একটা বাসায় কিছুদিন থাকলাম। আব্বা আর থাকতে পারলেন না, বললো যে আমরা যদি এভাবে বসে থাকি তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে। আমার আব্বা তখনই দেখলেন যে সবাই ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এবং আমার দুই ভাইকে নিয়ে আব্বা বললো যে আমি চলে যাব, তোমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে তো একটু যাওয়াটা একটু রিস্কি। তখন বললো যে আমি চলে যাব, আমি চলে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে আমি যেভাবে হোক নেওয়ার ব্যবস্থা করব, কিন্তু তোমরা রেডিও টেলিভিশনে, তখন তো আমরা গান গাইতাম, তোমরা কোথাও অংশগ্রহণ করবে না। তো আমরা অংশগ্রহণ আর ওখানে এমনিও তো আমরা গাইতাম না, কারণ আমাদের মন মানসিকতা আগে থেকেই ছিল এই ধরনের। তো গাইলাম না। আমার নামে কিন্তু কালো তালিকাভুক্ত চিঠি আসলো রেডিও থেকে যে তোমাকে, যেহেতু তুমি প্রোগ্রাম করলে না স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাবার জন্য, তখন আপনারা আপাতত থামিয়ে রাখলেন। তখন তো তারপরে আব্বা ওখানে গেলেন, এবং ওখানে গিয়ে কোনো মাধ্যমে আমরা আর কি বুঝলাম যে আব্বা পৌঁছেছেন এবং আমাদেরকে যেতে বলছেন। তখন আমি, আমার মা, আমার ভাই একজন, আর আমার একজন চাচা ছিলেন তিনি, আর একটা পরিবার ছিল এমপি পরিবার তখন তদানীন্তন পাকিস্তানের। তো সেই পরিবারটা মিলে আমরা রওনা হলাম আর কি স্বাধীন বাংলা। তখন ওই ইন্ডিয়ার পথে রওনা হলাম। তারপরে ওই যাওয়াটাও ভীষণ কষ্টকর ছিল, অনেক ব্যাপার ছিল, অনেকের হাতে পড়লাম। হ্যাঁ, যাই হোক, এসব করে টরে আমরা তখন গিয়ে আগরতলা হয়ে তারপরে কলকাতায় পৌঁছালাম আর কি। আব্বা তখন ওখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টা, আমি, আমার ভাই রুমু খান, জুলু খান এবং আমার ছোট বোন মালা খুরুম, আমরা 4 জন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একদম পূর্ণভাবে অংশগ্রহণ শুরু করলাম। কিন্তু আপনারা কি জানতেন যে এটা কিভাবে, কোথা থেকে প্রচারিত হয় কিংবা? কিছু জানতাম না, কারণ খুব রেস্ট্রিকশন ছিল। আমরা যে যেতাম কেউ বুঝতো না, এবং আশেপাশের মানুষও জানতো না এখানে কি হচ্ছে, এমন মানে কড়াকড়ি ছিল। এবং দরজাটা খুলে দেওয়া হলো যেদিন স্বাধীন হয়েছে সেদিন, তার আগ পর্যন্ত কিন্তু ভিতরটা একদম চুপচাপ নিরিবিলি, বাইরের লোকজন বুঝতে পারতো না যে এখানে কিছু হচ্ছে। তা আমরাও জানতাম না, যার জন্য আমরা গিয়ে আমাদের রিহার্সাল হতো। রিহার্সাল তো এখন যেমন ঘন্টায় ঘন্টা, তখন তো তা না। একটা 15 মিনিটের গান লেখা হতো, 15 মিনিটের মধ্যে একটা সুর দেওয়া হতো, এবং 15 মিনিটের মধ্যে দেখা গেল আমাদেরকে সমস্ত শিল্পীদেরকে নিয়ে রিহার্সাল দিয়ে একটা মাইক্রোফোনে আমরা গান শুরু করলাম। এবং খুব তাড়াতাড়ি গান, কারণ এরপরে চরমপত্র হবে, কোনো নাটিকা হবে, কোনো হয়তো খবর প্রচার হবে। আপনাদের সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আর কারা ছিলেন? আমাদের সাথে ছিল কল্যাণী ঘোষ, তার বোন উমা খান, তারপরে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে তো অনেক ছিল, অনেকের, উমা খান, তারপরে নমিতা ঘোষ, এরা সবাই ছিল, বুলবুল মহলানবী,
আর ছেলেদের মধ্যে ছিল রথীন্দ্রনাথ রায়, তারপরে অজিত রায়, উনি তো সুর করেছেন, এবং তারপরে ছিল মান্না হক, কাদেরি কিবরিয়া, তারপরে মনোরঞ্জন ঘোষাল, তারপরে আব্দুল জব্বার, আপেল মাহমুদ, ওনারা ছিলেন। এরকম অনেকেই ছিলেন। আর যারা সুর করেছেন শ্রদ্ধেয় সমর দাস, প্রয়াত উনি, তারপরে অজিত রায়, তারপরে সুজয় শ্যাম, ওনারা তো সুর করেছেন। আপেল মাহমুদ অনেক সুন্দর সুন্দর গানের সুর করেছিলেন। তো সেই গানগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি করে শেখানো হতো, এবং আমাদেরও কেমন একটা উদ্দীপনা ছিল, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি তখন গানগুলো ধরে নিয়ে সেই গলারও মনে হয় আমরা গলা দিয়ে যুদ্ধ করছি, এরকম একটা মনোভাব ছিল। সেই জন্য ভীষণ আসলে অনুভব করার মতোই একটা পরিস্থিতি, যে জানছেন যে যুদ্ধ চলছে দেশে এবং আপনারা কাজগুলো করে যাচ্ছেন। খেয়াল করবেন, এখন এই গানগুলি কিন্তু ওই রকম ভাবে গাইলেও গাইতে পারবে না, কারণ তাদের মধ্যে তো, আমাদের মধ্যে তখন যেটা ছিল যে ভিতরে একটা অনুভূতি, আবেগ। সেই সময় তো আপনি একক কণ্ঠেও গান গেয়েছেন। তখন ছিল আসলে আমরা তো যুদ্ধ করতে করতে ঈদ এসে গেল, এবং ঈদের সময় যেহেতু চাঁদ উঠবে, এটা কে মেনে নিবে? তখন কারো কষ্টের দিন চাঁদের বলা যায়। তো ওই সময় অজিত রায় উনি একটা সুর করলেন, এবং শহীদুল ইসলাম উনি লিখলেন একটি গান, চাঁদ তুমি ফিরে যাও। গানটির কথা খুবই সুন্দর ছিল, এবং আমাকে দিয়ে গানটা গাওয়ানো হলো। তো আমি গানটা গাইলাম। গাওয়ার পরে সবাই, আমি শুনেছি যে ঢাকাতেও অনেকে কেঁদেছে, এবং ওখানে তো কেঁদেছে, এবং অনেক প্রশংসাপত্র এসেছে সেক্টর থেকে এই গানটার জন্য। তো আমি গানটা একটু শোনাচ্ছি আজ, শুনুন। চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও। বাহ, ওই সময় আপনারা তো ওখানেই থাকতেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না, মানে পাশে থাকতাম আর কি। আচ্ছা, তো নিরাপত্তাহীনতায় কি কখনো ভুগেছেন? না, অনেক তারা সাহায্য করেছে। আমরা তো শরণার্থী ছিলাম, কষ্ট হয়েছে, যেহেতু শরণার্থী ছিলাম, যেখানে ছিলাম নিজেদেরই কষ্ট করে থাকতে হয়েছে, কিন্তু সহযোগিতা পেয়েছি, সহযোগিতা অনেক পেয়েছি। আর যেদিন স্বাধীন হলো সেদিন বুঝেছি যে আমাদের সঙ্গেও যে ওরা আনন্দটা কিভাবে উপভোগ করেছে, এবং চারিদিকে বাজি টাজি ফুটিয়ে মানে হুলস্থুল কাণ্ড, এবং আমাদের বাসায় যেহেতু জানতো যে এইসব বাসায় ওরা থাকে, ওই বাসায় পর্যন্ত বাজিগুলো মানে ঢেল মেরে মেরে ফুটাচ্ছিল, খুব আনন্দ লাগছিল। সেই সময়ের অনুভূতিটা এই মুহূর্তে আপনার চোখে মুখে আমি দেখতে পাচ্ছি। এখন ক্রিকেটে জিতলে যেমন হয় বাংলাদেশ, ঠিক ওই অনুভূতিগুলো তখন আমাদের মনে হয়েছিল যে এইভাবে কি আনন্দ, আর ভাবতে পারিনি তো যে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে যাবে। এখনো তো গান গাইছেন আপনি, সেই সময়েও গান গাইতেন, কিন্তু মনে হয় যে তখন একেবারে ভেতরের তাগিদ থেকে সবাই মিলে একসাথে একই সাথে গান লেখা হচ্ছে, সুর হচ্ছে, গাওয়া হচ্ছে, এই যে একটা সবার ভেতরে একটা সম্প্রীতি, একটা ভালোবাসার বন্ধন, সেটা কি এখন কখনো মনে হয় যে এখন আফসোস হয় যে সেটা নাই, পাচ্ছেন না এরকম? সেটা আসলে পরিবর্তনের জন্য, কারণ সেই সময়টা ছিল একটা সময় যে সময় আমরা সবাই মিলে একখানে হতে পেরেছি বা একসঙ্গে গান করেছি একসঙ্গে, কারণ তখন মানুষের কারোর মধ্যে বিভেদ বলে কিছু ছিল না। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা যুদ্ধ করে দেশ জয় করব, এক মনোভাব নিয়ে সবাই আমরা এগিয়ে গিয়েছি, যার জন্য কারোর মধ্যে এখন যেমন দেখা যায় যে একটা বিভেদ হয়ে যায়, যে গানের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে বলেন, তখন সেটা ছিল না। সবার লক্ষ্য ছিল যে দেশ কিভাবে স্বাধীন করব আমরা। এই যে একতাটা সেই সময়ে ছিল, এখনো মনে হয় কি কখনো যে একতাটা খুব দরকার? খুব দরকার, খুবই দরকার। আমরা যদি সেই সময় ওইভাবে সবার মন মানসিকতা এক হয়ে গিয়েছিল, যার জন্য আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, তাই না? এখনো যদি আমাদের মানুষের মধ্যে সেই মন মানসিকতাটা যদি এক থাকে, এক আত্মা এক প্রাণ, আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
তো সেটা মনে হয় সব ক্ষেত্রে, যার যার ক্ষেত্রে, যেমন আমাদের সঙ্গীত জগতে সেটাও আমি মনে করি যে আমরা অনেক দূর সামনে এগিয়ে যেতে পারবো যে যে ক্ষেত্রে আছে। তো এখন যখন একসঙ্গে হই, আমরা বিশেষ এই অনুষ্ঠানগুলোতে একসঙ্গে হই এবং তখন আমরা কিন্তু ফিরে যাই ওই দিনগুলোতে। আমাদের এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমরা তারপরও আমরা মনে থাকে না যে আমরা যে গানগুলো যেভাবে গেয়েছি সেই জায়গায় সেই জিনিসগুলো এখনো জোর দিয়ে গাইতে ইচ্ছা করে। আপনি তো এখনো গান গাইছেন এবং পুরোনো দিনের একটি গানের অ্যালবাম, আপনার সর্বশেষ একটি অ্যালবাম আপনি করেছেন, তো পুরোনো দিনের গানগুলোই কি গাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গাই। গানের সাথে আর কতদিন কিংবা কিভাবে নিজেকে দেখতে চান? আমি যতদিন বেঁচে থাকি, গান যতদিন গাইতে পারবো, গান আমি গাইতে চাই, কারণ ছোটবেলা থেকেই গান করেছি, যার জন্য এখনো ছাড়তে পারি না। আমি এই মিডিয়াগুলোতে হয়তো আমি খুব কম দেখা যায় আমাকে, কিন্তু আমার জগতে আমি গান আমি চালিয়ে যাচ্ছি, আমি গাই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের সময়ের সীমাবদ্ধতা, শেষ করতে হচ্ছে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।